কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের তাণ্ডব, মরণ কামড়ের পাল্টা হুমকি ট্রাম্পের। ভেস্তে যাচ্ছে কি শান্তি সংলাপ? তিস্তা প্রকল্প ঢাকার সাথে ঘনিষ্ঠতায় নয়া অধ্যায়, চীনের কৌশলী ইঙ্গিত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নয়, সমীকরণ হচ্ছে কি? কোটি কোটি ডলারের ব্যবসা যুদ্ধের আড়ালে। আমেরিকা বা ইরান নয়, সংঘর্ষে রক্ত বেঁচে কার লাভ হলো, কারা আসল নরপিচাস? 72 ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রিং অফ ফায়ারের 4 অঞ্চল। এটি কি বড় কোনো দুর্যোগের সংকেত? কি বলছেন বিজ্ঞানীরা? ইরানের অজুহাতে মার্কিন ঝটিকা হামলার দ্বিতীয় দফায় কঠিন জবাব দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে কাঁপিয়ে দিয়েছে কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্রকে দোজগের স্বাদ বোঝানোর হুঁশিয়ারিও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন অবস্থায় আবারও পুরনো ভাষায় কথা বলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন শান্তি আলোচনা ভণ্ডুল করে ইরানকে বিশ্ব মানচিত্র থেকেই নিশ্চিহ্ন করার। শান্তি স্থাপন প্রক্রিয়ায় ইতিবাচক মোড়ে এসে ট্রাম্পের এই হুমকি কতটা গুরুতর? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সইয়ের 2 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 2 দিনের হামলার জবাবে রবিবার বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করে IRGC। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, ইরানে বারবার হামলা চালিয়ে শান্তি আলোচনাকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আবারও ইরানকে লক্ষ্য করে হামলা হলে অতীতের চেয়ে শক্তিশালী হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকিও দেয় IRGC। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী আগামী 30 দিনের জন্য এককভাবে ইরানের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি বলেন, সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব এখন শুধুই ইরানের। স্মারক অনুযায়ী নৌপথটিতে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। কিন্তু গত 2 দিনে মার্কিন হামলা সেই স্মারকের লঙ্ঘন করেছে এবং নৌপথটির ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধের তাগিদ দিয়ে বলেন, সমঝোতা স্মারকের বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটির প্রতিটি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। কি কথা ছিল আর যুক্তরাষ্ট্র কি করছে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের অধীনে থাকার কথা ছিল, কিন্তু সেটি তারা করেনি। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা ছিল, সেটিও তারা করছে না। উল্টো পরপর 2 দিন হরমুজে তারা হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি তারা ভেস্তে দিয়েছে। তাই হরমুজ প্রণালী আগামী 30 দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি হবে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে ইরাক ও উপসাগরীয় আরও কিছু দেশ নিয়ে নতুন কাঠামো গঠনের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আব্বাস আরাকচির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ইরাকের মন্ত্রী। এদিকে শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের উপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। যখন বোমারু বিমানের গর্জন আর টনের পর টন বারুদের গন্ধ ভাসছিল মধ্যপ্রাচ্যের আকাশে, তখন পর্দার আড়ালে বসে একদল মানুষ গুনছিল কোটি কোটি ডলারের মুনাফা। খামেনি, ট্রাম্প কিংবা নেতানিয়াহু নয়। ইরান আমেরিকার বিধ্বংসী সংঘাতের আসল জয়ী মূলত বিশ্বখ্যাত কিছু কর্পোরেশন আর ওয়াল স্ট্রিট ব্যাংকিং মাফিয়ারা। যুদ্ধকে পুঁজি করে অস্ত্র ব্যবসায়ী, বেটিং কোম্পানি আর তেল জায়ান্টরা কামিয়েছে বিপুল পরিমাণ অর্থ। বর্তমান সময়ে যুদ্ধ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খামেনি, ট্রাম্প কিংবা নেতানিয়াহু নন, ইরান আমেরিকার বিধ্বংসী যুদ্ধে সবচেয়ে বড় জয় পেয়েছে মূলত একদল ব্যবসায়ী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন টনের পর টন বোমা পড়ছিল, ঠিক সেই সময়ে পর্দার আড়ালে চলছিল বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তেলের বাজার থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংক, যুদ্ধকে পুঁজি করে রাতারাতি টাকার পাহাড় বানিয়েছে বিভিন্ন কর্পোরেশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের 4 মাসের এই লড়াই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিলেও বেশ কিছু
কোম্পানির জন্য তা ছিল বিলিয়ন ডলারের জ্যাকপট। যুদ্ধের বাজারে সবচেয়ে বড় মুনাফা স্বীকার করেছে জ্বালানি কোম্পানিগুলো। জ্বালানি সরবরাহের প্রধান সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে তেলের দাম ব্যারেল প্রতি $126 ঠেকেছিল। এই সুযোগে বিকল্প পথ ব্যবহার করে সৌদি আরামকো তাদের লাভ বাড়িয়েছে 25%। পাশাপাশি বিপি এবং টোটাল এনার্জিসের মতো জ্বালানি জায়ান্টগুলো বিশ্বব্যাপী সংকটের মাঝেই ভারী করেছে নিজেদের পকেট। সমুদ্রপথে ঝুঁকি বাড়ার অজুহাতে জাহাজ ভাড়া এবং যুদ্ধের বিমা খরচ রাতারাতি 10 গুণ পর্যন্ত বাড়িয়ে কোটি কোটি ডলার লুটে নিয়েছে পরিবহন ও বিমা কোম্পানিগুলো। সংঘাতের চরম উত্তেজনার মাঝেই অস্ত্র নির্মাণকারী কারখানাগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ। যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসে হওয়া এক গোপন বৈঠকে হাজির হন বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতারা। তখন পেন্টাগন থেকে প্রায় $700 বিলিয়ন অতিরিক্ত বাজেট পাশ করিয়ে নেয় কোম্পানিগুলো। ফলে বোয়িং ও লকহিড মার্টিনের মতো অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে উপচে পড়তে থাকে নতুন সমরাস্ত্রের অর্ডার। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তখন সরাসরি চলে যায় অস্ত্র ব্যবসায়ীদের তহবিলে। বড় অঙ্কের মুনাফা লুটেছে আর্থিক খাতের মাফিয়ারা। বিশ্ববাজারের চরম অস্থিরতা ও মুদ্রার ওঠানামা কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটের মাত্র 6টি ব্যাংক বছরের প্রথম 3 মাসেই রেকর্ড $48 বিলিয়ন মুনাফা ঘরে তুলেছে। যুদ্ধ শুরু হতেই বিশ্ববাজারে শেয়ার, মুদ্রা আর জ্বালানি তেলের দামে যে নজিরবিহীন ওঠানামা বা ভোলাটিলিটি তৈরি হয়, সেটাই ব্যাংকারদের এনে দেয় বিশাল জ্যাকপট। যুদ্ধের আতঙ্কের মাঝেও তাই ব্যাংকগুলোর ট্রেডিং ডেস্ক সচল ছিল দিনরাত। ভূরাজনৈতিক অনিশ্চয়তায় বিশৃঙ্খলাই যেন তাদের মুনাফা বানানোর সবচেয়ে বড় হাতিয়ার। তবে সবচেয়ে বড় অনৈতিক কেলেঙ্কারিটি ঘটেছে অনলাইনে বাজি ধরার প্ল্যাটফর্মগুলোতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক মিনিট আগে কিছু রহস্যময় নতুন অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার বাজি ধরা হয়। গবেষকরা বলছেন, গোপন তথ্য ফাঁসের মাধ্যমে প্রায় $143 মিলিয়ন এই অবিশ্বাস্য আয় কোনো ভাগ্যের ব্যাপার নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত জালিয়াতি। এসব পরিসংখ্যান পরিষ্কার করে দেয় কর্পোরেট দুনিয়ার একদল মানুষের কাছে যুদ্ধ সবসময় পরম আশীর্বাদ। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবন বাঁচানোর লড়াই। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। কারো কারো মতে এর সংখ্যা 70,000-এর কাছাকাছি। প্রতি মুহূর্তে ক্ষীণ হয়ে আসছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এতে হতাশার মাঝেও আশা জাগাচ্ছে উদ্ধারের অলৌকিক কিছু ঘটনা। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। চরম মানবিক সংকটে পড়েছে ভেনেজুয়েলা। দেশটিতে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এখন চলছে আটকে পড়াদের বাঁচানোর চেষ্টা। সময় যত গড়াচ্ছে ততই কমছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা। পরপর 2বারের ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যেই নিহতের সংখ্যা 1400 পার হয়ে গেছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে কত মানুষ আটকে আছেন তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানা না গেলেও তা যে বিশাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষারত পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। ভূমিকম্পের পর প্রথম কয়েকদিনকে ধরা হয় গোল্ডেন আওয়ার বা সোনালি সময় হিসেবে, কারণ এই সময়ের মধ্যে মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এখন দ্রুত ফুরিয়ে আসছে সেই গুরুত্বপূর্ণ সময়। পানি ও খাবারের অভাব, অতিরিক্ত রক্তক্ষরণ এবং কংক্রিটের নিচে অক্সিজেনের স্বল্পতার কারণে আটকে পড়াদের বেঁচে থাকার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। ড্রোনের মাধ্যমে নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকার কিছু ভিডিও চিত্রে দেখা গেছে মাইকুয়েতিয়া এবং লাইগুয়েরা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধ্বংস আর ধ্বংস। বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই দুঃসময়েও কিছু অলৌকিক উদ্ধারের ঘটনাও দেখা যাচ্ছে। দেশটির লাইগুয়াইরা এলাকায় ধ্বংসস্তূপের প্রায় 10 ফুট গভীর থেকে একটি 11 বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছে কলম্বিয়ার একটি বিশেষ উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা যখন স্ক্যানার দিয়ে শিশুটির অবস্থান শনাক্ত করে তার সাথে কথা বলছিলেন, তখন ধ্বংসস্তূপের নিচ থেকে তার ক্ষীণ কণ্ঠ শোনা যাচ্ছিল। শিশুটি বেঁচে ফিরলেও একই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন তার মা ও বোন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্ধারকারী দল এবং ভেনেজুয়েলার স্থানীয় ফায়ার ফাইটাররা যৌথভাবে কাজ করে মাটি ও কংক্রিটের নিচ থেকে মাত্র 9 মাস বয়সী একটি শিশু এবং তার মাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন।
মানবিক বিপর্যয় সামাল দিতে ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারীদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে এসেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এল সালভাদর ও কলম্বিয়ার মতো দেশগুলোর শত শত অভিজ্ঞ উদ্ধারকর্মী এখন দিনরাত কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক হেলিকপ্টারগুলো দুর্গম এবং ধূলিঝড় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। তবে মাঠ পর্যায়ের চিত্র এখনও বেশ করুণ। স্থানীয়রা বলছেন, অনেক দেশের উদ্ধারকর্মীরা এসে তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু বড় বড় কংক্রিটের ধ্বংসাবশেষ সরানোর জন্য তাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি বা ক্রেন নেই। হাত দিয়ে বা সাধারণ ড্রিল মেশিন দিয়ে অনেক ধ্বংসস্তূপই সরানো অসম্ভব, তাই ভারী যন্ত্রপাতির আকুতি জানিয়েছেন উদ্ধারকারীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS নিজেদের আধুনিক কম্পিউটার মডেলিং ব্যবহার করে আশঙ্কা প্রকাশ করেছে এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা 10,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববাসী আশা ও প্রার্থনা করছেন যেন গোল্ডেন টাইম শেষ হওয়ার আগে আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়।